বঙ্গদেশের ইতিহাস ঘাটলে অনেক বড় বড় খ্যাতিমান মানুষের কথা জানতে পারে। এখনও টেলিভিশন ও খবরের কাগজে অনেক সাধারণ জীবনযাপনে অভ্যস্ত কিছু মানুষের কাহিনীর মধ্যে অসাধারণত্বের আবিষ্কারের গল্প খুঁজে পাই আমরা। কিন্তু আমাদের মধ্যেই লুকিয়ে আছেন এক অসাধারণ প্রতিভাসম্পন্ন ব্যক্তিত্ব। তাকে কি আমরা চিনি? আসুন জেনে নিই সেই কবি, সাহিত্যিক ও সঙ্গীত জগতের সেই অসাধারণ ব্যক্তিত্বকে, যার নাম রবীন মুখোপাধ্যায়, যার কথা, জীবন কাহিনী আমাদের কাছে উন্মুক্ত করে দেয় এক স্বপ্নমাখা উদ্যান, যার গাছে গাছে ফুটে থাকে গানের সুর, দুর্বাদলে ঝরে পড়ে শ্রুতিমধুর কবিতা, আর উড়ে আসে দলে দলে বাংলার সঙ্গীত ও সিনেমা জগতের বিরল শিল্পীদের সুমধুর স্মৃতিকথা। রবীন মুখার্জির ঠাকুরদা JN মুখার্জি ছিলেন তদনীন্তনকালের একজন প্রখ্যাত জজ। বাবা মণিমোহন মুখার্জি ছিলেন কন্ট্রোলার অফ স্টোরস বেঙ্গল, আসাম রেলওয়েজের একজন কর্মী। সঙ্গীতজ্ঞ ঠুমরি গায়ক জমিরুদ্দিন খাঁ তার গুরু থাকতেন চিতপুরে। সে গুরুর বাড়িতে কমলা ঝরিয়া, ইন্দুবালা, আঙুরবালা এরা তার বাবার সাথে একসাথে গান শিখতেন। রবীন্দ্রবাবুর বাবা প্রথমে ছিলেন স্টেটসম্যান কাগজে, সেখান থেকে অর্থাৎ মণিমোহন মুখার্জি স্যার আলফ্রেড ওয়াটসনের প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাজ করতেন। আলফ্রেড ছিলেন স্টেটসম্যানের তদনীন্তন এডিটর কাম ম্যানেজিং ডিরেক্টর। রবীনের ছেলেবেলায় তার সঙ্গে আলাপ হয়েছিল প্রখ্যাত ফিল্ম জগতের মহানায়ক উত্তম কুমার, যার সঙ্গে একসাথে বিভিন্ন রকম খেলায় মত্ত থাকতেন ছোট্ট রবীন। এক পাশে উত্তমের বাবার বাড়ি, অন্য পাশে ছোট্ট রবীনের মেসো মুক্তিনাথের বাড়ি। সে সময়টা ছিল 1930 থেকে 1939 সাল। ওই বাড়িতেই ছোট্ট রবীনের বেড়ে ওঠা। উত্তম কুমার অর্থাৎ অরুণ চ্যাটার্জি রবীন্দ্রবাবুর সাথে একসাথে নানান রকম খেলায় মত্ত থাকত। আবার রাস্তার উপর দুই শিল্পীর চলত অবাধে ক্রিকেট ও ফুটবল খেলা। অন্যান্য সাথীরাও জুটে যেত সেই শৈশবের সোনালী দিনগুলিতে। রবীনবাবুর মা বীণাপানি মুখোপাধ্যায়, তিনি ছিলেন নেপালের দেওয়ানের মেয়ে। তিনি হঠাৎ গত হন এবং তখন তার বাবা দ্বিতীয়বার বিবাহ করলেন। সেটা ছিল 1935 সাল। সৎমার কাছে উৎপীড়িত অসহায় শিশু রবীন মুখ বুজে সহ্য করে যায় তার অত্যাচার। 4 বছর নীরবে সব সহ্যের পর 1939 সালে গোড়ায় রবীনকে ভর্তি করে দেন দেওঘরে রামকৃষ্ণ মিশনে। চুঁচুড়ায় তিনি সাউথ সাবারবান স্কুলে ভর্তি হয়। সেখানে 1 বছর যাবৎ প্রচুর গাঢ়ভাবে তার জীবনটা শুরু হলো। আসুন বাকিটা তার মুখেই শুনে নিই। আচ্ছা, নমস্কার। আজ আমরা এসেছি একজন বিখ্যাত ব্যক্তিত্ব, যিনি একাধারে সুরকার, লেখক, গীতিকার, সমস্ত কিছু নিয়েই তার জীবন, এবং বর্তমানে একজন রিটায়ার্ড ব্যাংকার। তো ওনার সঙ্গে আমরা একটু আলাপ করতে এসেছি। উনি
আমাদেরকে আজকে কিছু সময় দিয়েছেন তার মূল্যবান সময় থেকে। তার সম্বন্ধে আমরা জানতে চাই উনি কিভাবে তার এই যাত্রা শুরু করলেন জীবনের প্রথম থেকে, তার কিভাবে তার এই যাত্রাটা শুরু হলো লেখার, সুর করার। আমরা একটু শুনবো তার কাছে। ইতিহাস অনেক বড়, এত বড় ইতিহাসকে শর্ট করে বলা যাবে? এক একটু করে বলতে হয়। আমার জন্ম 29শে অক্টোবর 1925 সালে। চুঁচুড়ায় আমার দেশ, চুঁচুড়া আমার পৈতৃক ভূমি। সেখানে আমি বড় হয়েছি, তারপর কলকাতা এসে থেকেছি। সেখান থেকে আমি দেওঘরেতে রামকৃষ্ণ বিদ্যাপীঠে 5 বছর পড়াশোনা করেছি থেকে। তারপরে সেখান থেকে বাবার চাকরির স্থল এখন বর্তমান বাংলাদেশ, সৈয়দপুর, রংপুর, সব জায়গায়। সৈয়দপুরে হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছি। রংপুর কলেজ থেকে পড়তে পড়তে কলকাতা চলে আসি, তার থেকে আমি পাস করি। তারপরে আস্তে আস্তে ব্যাংকে চাকরি করতে 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 ইউনাইটেড ব্যাংকে পৌঁছাই। এবং ইউনাইটেড ব্যাংক যখন তৈরি হয়, তার মধ্যে যারা কর্মকর্তা ছিলেন তাদের সঙ্গে অ্যাসিস্ট করার জন্য যে কজন আমরা ছিলাম, তার মধ্যে আমি একজন। তোমার যে কবিতা লেখা, সেগুলো মোটামুটি কতগুলো গানের এখনো পর্যন্ত সুর করেছে? শুরু করেছি, আমি প্রায় 5,000 শুরু করেছি। আচ্ছা, তার মধ্যে যে গানগুলো তোমার ক্যাসেট বন্দি হয়েছে সেটা কয়েকশো গান হবে, 500-600 মতো বেশি হবে। আচ্ছা, তো সেই ক্যাসেটগুলো নিশ্চয়ই পাবলিশ হয়েছে? হ্যাঁ, পাবলিশে মার্কেট হয়েছে, এখনো ইউটিউবে বেরিয়েছে। আচ্ছা আচ্ছা। এছাড়া অন্য লোকও শুরু করেছে। মোটামুটি কারা কারা তোমার গান গিয়েছেন? গিয়েছে প্রথম শ্যামল মিত্র গিয়েছে। শ্যামল মিত্র আমার জীবনে প্রথম মানে যে ছাত্র হিসেবে আমার ছোটো ভাইয়ের ক্লাসমেট ছিল। উনি হরি কলেজে পড়তো, সে আমার জীবনের প্রথম ছাত্র। তাকে আমি দেখি, সে ছাত্র খুব দূর থেকে অনেক বেশি। তাকে নিয়ে এসে আমি সুধীরলাল চক্রবর্তীর কাছে দিই, বাহ। এবং সেখান থেকে সে তার নিজের জীবন শুরু করে। আর মেয়েদের মধ্যে প্রথম ছাত্রী আমার মীরা পাঠক বলে। আচ্ছা, সে তখনকার দিনে সন্ধ্যা মুখার্জি কমিউনিটার ছিল। সে কিন্তু বিবাহের পরে তার স্বামী তাকে গান গাইতে দেয়নি। আর পরবর্তী ক্ষেত্রে আর কারা কারা তোমার গান আর গেয়েছে? পরবর্তী জীবনে শুক্লা ভট্টাচার্য ঘোষ, আচ্ছা, তোমার বোধহয় ভাই, আমার ভাগ্নি হয়। ভাগ্নি। আর সুচরিতা, তারপর উমেশ মুখোপাধ্যায়, স্বপন বন্দ্যোপাধ্যায়, বাহ। এরা অনেকেই গান গেয়েছে বা অনেক রেকর্ড ক্যাসেট সব করেছে এরা। আচ্ছা। আর কিছু কিছু সিনেমায় গান আছে, কিন্তু সেগুলো আমার সেরকম মনে নেই। আচ্ছা, আমার মানে তখন খাতাপত্র কিছু করিনি, ও হয়নি, কাছে সব রেকর্ড কিছু রাখিনি। ঠিক আছে, যা হ্যাঁ, কিছু কিছু দু চারটে সিনেমা তো হয়েছিল। তার মধ্যে একটা কথা হচ্ছে, যেরকম সময় যখন আমি ক্লাস 8-এ পড়ি, সেই সময় দেখতাম যে আমার ঘরের টেবিলেতে হঠাৎ হঠাৎ একটা মাটির ফুলদানি কে রেখে গেল, তার মধ্যে কিছু ফুল। আমার সৎ মা, সে আমার ফটো সাজিয়ে দেবে, এটা ভাবতে পারি না আমি। যাই হোক, তো এরকম 3-4 দিন ফটোটা ঘটার পর আমি আশ্চর্য হয়ে আমার সৎ মাকে জিজ্ঞাসা করলাম যে, তুমি আমার ঘরটা সাজাও, ফুলদানিতে ফুল পাঠিয়ে দাও। তিনি, আমার তখন বয়স 13 বছর, সে মেয়েটিরও বয়স 13 বছর। তার মাকে গিয়ে বলে, তোমার মেয়ে আমার ছেলে ঘরে গিয়ে ফুলদানিতে ফুল সাজায়। তখনকার দিনে এই ব্যাপার মানে সাংঘাতিক ব্যাপার। তার রেভোকেশন যা হলো, একটা 40 বছর লোকের সঙ্গে ওই মেয়েটি বিয়ে দিল। আরে তুই কাঁদছিস কেন? বাহ, বিয়ে তো ভালো মজার কথা। 40 বছরের লোকের সাথে আমি বিয়ে দিয়ে দিচ্ছি। তাহলে রবি? না, সে তো নয়। জোর করে তাকে
সে কাঁদতে কাঁদতে শ্বশুরবাড়ি গেল। সেই দেখার যে ব্যথাটা আমার হলো, সেই ব্যথাটা থেকে আমি প্রথম গান লিখলাম। সেই প্রথম গানটা আছে, কনক চাপা স্বর্ণ চাপা, এত ফুল গন্ধ মাখা, রেখে যাও ফুলদানিতে, সে কি শুধু সাজিয়ে রাখা। জীবন প্রথম গান আমার লেখা হলো 13 বছর বয়সে, 1938 সাল বোধ হবে, যত মনে পড়ছে আমার। আচ্ছা আচ্ছা। এই আমার প্রথম জীবনে গান লেখা। হুম। আর এই গান লিখতে লিখতে আজকে 12,500 ওপর গান লিখেছি, 5,000 গানের সুর করেছি। আর সুর করার আমার যে ইতিহাস জীবনে, রবীন চট্টোপাধ্যায় আমার গুরু, সুর করার গুরু। উনি আমার খালি বলতো, তোর বাবা এত বড় গায়ক ছিল, তুই ওনার সঙ্গে সঙ্গে থাকতে থাকতে শেখার চেষ্টা করেছি, সম্পূর্ণ শিখতে পারিনি, করতে পারিনি। কারণ উনি বিরাট পণ্ডিত ছিলেন এই ব্যাপারে। ওনার মানে পায়ের যোগ্য, লোকের যোগ্য আমি হয়তো হতে পারিনি, চেষ্টা করেছিল বলে, কিন্তু হতে পারিনি। এই হলো আমার সঙ্গে। উপন্যাস লিখেছি, 2 খানা ছাপা হয়েছে, 3 খানা পারিনি ছাপতে। প্রথম আপনার লেখা আর বইটির নাম আর কি? কবে ছাপা হয়েছিল? আর প্রথম ছাপা হয় আমার একটি কবিতা, সেই কবিতাটার নাম ছিল মৃত্যু। তো আমি সেই কবিতাটা পাঠিয়েছিলাম, তদন্তকালের সবচেয়ে বড় সমালোচক ছিলেন সজনীকান্ত দাস। আচ্ছা। তার একটি ম্যাগাজিন ছিল শনিবারের চিঠি, ও খুব পপুলার বই ছিল। তো আমি প্রথম কবিতা লিখে ভাবলাম এটা ওখানেই ছাপতে হবে আমাকে। আমি চুচুড়া থেকে বাই পোস্ট খামে করে কবিতাটা পাঠিয়ে দিলাম। আচ্ছা। এখানে আমার কাছে একটি পোস্ট কার্ড গেল হুম। যে অমুক দিন অমুক সময় তুমি আমাদের অফিসে দেখা করো সম্পাদকের সঙ্গে। আচ্ছা। কে সম্পাদক আমি জানি না, কিন্তু সজনীকান্ত দাস ওই ম্যাগাজিনটার সম্পাদক ছিলেন, আমি জানতাম না। আচ্ছা আচ্ছা। যাই হোক, আমি এলাম বেলগাছিয়ায়, তাদের অফিস ছিল তখন। আচ্ছা। সেখানে গিয়ে বসে রইলাম। উনি আমাকে বসতে, লোক দিয়ে বললেন বসে থাকো। তারপর আবার লোক, এখন ভালো করে ঘুমটারই বেরোয়নি, তুমি মৃত্যু সম্বন্ধে কি জানো, মৃত্যু নিয়ে কটা মৃত্যু দেখেছো? আমাকে বললেন যে স্যার আমি 2টো মৃত্যু দেখেছি। প্রথম মৃত্যু আমার 9 বছর বয়সে আমার মায়ের মৃত্যু, আর তারপরে আমার 18 বছর বয়সে আমার দাদুর মৃত্যু। আর মৃত্যু আমি দেখিনি। তুমি এই কবিতাটা লিখলে কি করে? তখন সেই আমার যা মনে হয়েছে তাই লিখি। মৃত্যুটা প্রথম 2টো লাইন বলছি, মৃত্যু যে নয় বিভীষিকাময়, নয় তো অন্ধকার, চির শান্তির পশ্চাৎ দেখায় কুলিয়া বন্ধকার। উনি আমায় বললেন, বহু ম্যাগাজিনে ছাপা হয়েছে। আচ্ছা। 1050 ছোট গল্প লিখেছি, 650 ছোট গল্প, প্রায় সবই ছাপা হয়ে গেছে বিভিন্ন ম্যাগাজিনে তখনকার সময়। তার মধ্যে আমি কিছু গল্প ছাপিয়েছি। কেন এমন হয় বলে একটি বই 2টো খণ্ড বার করতে পেরেছি, আর বার করতে পারিনি। কিন্তু তার মধ্যে যে গল্পগুলো আছে সেই গল্পগুলো সমস্ত ম্যাগাজিনে ছাপা হয়ে গেছে, কিন্তু বই করে চেপেছি, তারপর পারিনি। 4,500 কবিতা লিখেছি, তার মধ্যে 100 কবিতার একটা কবিতা কিছু কয় বলে একটা বই লিখেছি। আচ্ছা। সেই বইয়ের মধ্যে 100 মতো কবিতা আছে। গান 12.5 গানের শব্দ লিখতে পারিনি, সেই বাণীর গানে কিছু কিছু বাণী। আপনার লেখা কবিতায় সুর দিয়েছেন, এরকম কিছু মনে পড়ে? প্রথম গানের সুর আমি নিজেই দিয়েছি। মনে আছে কি সেই গান? সুরকার নই, আমি দিয়েছি। আচ্ছা আচ্ছা। তো তার আগে একটা বলতে হবে, 1946 সালে আমি, তখন ছিল ক্যালকাটা রেডিও স্টেশন, সেখানে যাই গীতিকার হিসেবে নিজেকে দিতে, হিটমাস্টার ভয়েসে গীতিকার হবার জন্য। তখন পবিত্রবাবু ছিল, পবিত্র মিত্র, তিনি ছিলেন ওখানকার ইনচার্জ। আমি গিয়ে একটি ছেলের সঙ্গে আমার আলাপ হলো। আমি তখন চাকরি করি, আর সে ছেলে পেলাম একবারে রেগুলেশনটা কি করে এলো। হ্যাঁ, আমি প্রথম তোমার রেকগনিশনটা করতে গিয়ে এলো না, তুমি যদি একটু বলো। সেই কথাই বলছি যে আমি প্রথম HMV-তে যাই, শুনলাম ওখানে গীতিকার না হলে ওদের গান করা হয় না। কি করবো, সতীনাথ মুখোপাধ্যায়, সে আমার জাগ্রত ভাই। আচ্ছা, ও তখন কলকাতায় একটু নাম টাম করেছে।
ও একসময় আমার বাবার কাছে, আমি যখন প্রথম বাবার কাছে গান শিখবো ও বাবার কাছে গান শিখতো, সেই জন্য ঘনিষ্ঠতা বেরিয়েছিল আত্মীয় হিসেবে। ওকে আমি বললাম যে তাকে এখন কী করে কী করা যায়। ও আমাকে 2 বছর বড় ছিল, দাদাও ছিল সেই বছর। তো বলে শোন, তাকে আমার সঙ্গে HMV দিকে দেখা করবি, তোকে আমি HMV-তে গীতিকার করে দেবো। তো আমি একদিন HMV-তে এলাম গীতিকার হওয়ার জন্যে। সেখানে দেখবে যে ছেলে দাঁড়িয়ে আছে, সেও বসবে, সে নাকি MA পড়ে, কলকাতা ইউনিভার্সিটি বাংলায় MA পড়ে। আমি তো কমার্সের ছাত্র, তাহলে আমার তো হবে না, আগে আমি হয়ে গেছি। যাই হোক, পরীক্ষা নেওয়া হলো। সত্যি যতগুলো ছেলে মেয়ে এসেছিলো তার মধ্যে পুরোটি পেয়ে গেল, পুরো বন্দ্যোপাধ্যায় গীতিকার হলো কালকার, আমরা কেউ হতে পারি। ফের হয়ে গিয়ে মন খুব খারাপ হয়ে গেল। তারপরেই শুনলাম যে কলকাতায় রেডিওতে সেখানেও তো লিখে পুরো বন্দ্যোপাধ্যায়। আমি সঙ্গে বলা সম্ভব না, বেশি তো আমাকে লাইন বেড়েছে, এখানেও আমাকে লাইন মারলো, আমার আর করবো না, আমার আর গীতিকার হওয়া হবে না। ও মানে সে তখন খুব একেবারে উন্নতির শিখরে, জীবনে নয়, মানে উঠছে উঠছে। উঠছে, আর তুমিও তখন স্ট্রাগল করছো আমি তো চালু সেই জায়গাটায়। আমাকে কেউ চেনে না, আমি জানি না। আচ্ছা, যাই হোক, অনেক হয়ে গেল। যাই হোক, পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পর আমাকে বললো, মানে বিশেষ ভোটার যিনি এসেছিলেন বিয়ে, তিনি এসে বললো, রবীন্দ্র মুখার্জি কার নাম? তার নাম দেখে বললেন, কতদিন তুমি লিখছ বাবা? আমি যে লিখছি তো 4 বছর বয়স ছিল। বললো, বাহ, খুব সুন্দর লিখছি, তোমার আমি আশীর্বাদ করতে ভালো হোক, তোমার বাড়িতে চিঠি যাবে। এটা ছিল 1946-47 সাল। ভাবা যায় তখনও মানে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা পাইনি, স্বাধীনতা আগে কথা বলছি। আগেকার। তোমার যাবে, তোমাকে চিঠি, তো আমি চিঠি পেলাম, আমি গীতিকার হয়েছি। বাহ, As enlisted as a lyrist in Calcutta Radio Station. আচ্ছা, বাহ, এটা দারুণ আছে। যাই হোক, এবার সেই গান যাই হোক, আমাকে দেখুন চেনে না, কেউ জানে না। তো আমি তখন হুগলি ব্যাংকে চাকরি করতাম। রোজ সকালে হুগলি ব্যাংক গেটে ঢুকতাম, দেখতাম পাশ দিয়ে একটা মেয়ে বেরিয়ে যাচ্ছে, আচ্ছা, বছর 15-16 বয়স, 16-17 বয়স হবে। হ্যাঁ, একদিন ধরেন আমি গান করি, তাহলে যে আমি তো গান টান লিখে একটু আমার গান গিয়ে দেবে, যে হবে। কলা শুনতে বলবো। হ্যাঁ, একটু শুনতে বলবো। হ্যাঁ, পরবর্তীকালে তো সতীনাথ ভাদুরী বিয়ে করেছিলেন, হ্যাঁ, কলা শুনতে। তার ছেলের নাতনি এসছে আমার ফেসবুকে। আচ্ছা। বলুন। যাই হোক, যে সে বলবে যে ওখানে তো এমনি যাত্রার গান গাওয়া যাবে না, ওখানকার পরে গঠিয়া, তুমি আছো আমি আছি পাশাপাশি কাছাকাছি, তবু কি যেন রয়েছে ঘেরিয়া। এই গানটা আমি শুরু করি, ও গায়, খুব পপুলার হয়। একটু সুরটা একটু করবে দাদু ভাই, যদি কিছু মনে না করে। পাশাপাশি কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি কাছাকাছি, তবু কি যেন রয়েছে ঘেরিয়া, নয়নে নয়ন রেখো না ঘুমায়, স্মরণে মনে বসিয়া। আচ্ছা দাদু ভাই, আমরা শুনেছি যে তোমার সাথে ছোটবেলায় তুমি যখন ছোট থেকে বড় হচ্ছ, অনেক বিখ্যাত ব্যক্তিত্ব বা সেলিব্রিটি খুব কাছাকাছি এসেছো তুমি। তা তোমার সেই তাদের সাথে যে সান্নিধ্যের গল্প, সেইটা যদি একটু আমাদের সাথে শেয়ার করো দাদু ভাই। যেমন বলতে পারি, প্রথম যারা বিখ্যাত হয়নি, পরে বিখ্যাত হয়েছে যখন আমার সঙ্গে পরিচয়, এটা বলবো। এটা আমি সব খুব দুঃখ লাগে আমার, হ্যাঁ, তাদের জীবনেই যখন দেখানো হয়, বলা হয়, হ্যাঁ, কোনো রিপোর্টার আমার কাছে খোঁজ নেন, আমার কাছে আসে না, তাদের অতীত জীবনটা জেনে নিই। হ্যাঁ, আমার কাছে কেউ আজ পর্যন্ত আসে, আমার খুব দুঃখ। যেটা আমি জানি, তাদের প্রত্যেকের মধ্যজীবন থেকে বলা হয়েছে। মধ্যজীবনের আগে প্রথম জীবনের বলতে আমি ছিলাম, সে আমি বাদ গেলাম সারা জীবন। আমার কাছে খুব দুঃখ এটা একটা। হ্যাঁ, যেমন উত্তম কুমারটাকে তোমরা বলো, হ্যাঁ, সে উত্তম কুমার নাম হচ্ছে অরুণ। হ্যাঁ, অরুণ, আমি যে পাড়ায় ভবানীপুরে থাকতাম, হ্যাঁ, গিরিশ মুখার্জির, হ্যাঁ, সেই
রাস্তার এইদিকে আমাদের বাড়ি, রাস্তার এই পাশে অন্যের বাড়ি। পাড়াতে রাস্তার উপরে আমরা ক্রিকেট খেলতাম, আমরা গুলি খেলতাম, আমরা ধাপ্পা খেলতাম, আমরা চুক্তি খেলতাম, অনেক কিছু খেলা করি, ছোট থেকে বড় হয়েছে আমরা। আমি ওখানে ছিলাম 1938 সাল পর্যন্ত। 1932 ভরিতে ভ্রমর এলো কাকে চাই? আমি অরুণ কাকিমা। দেখ তো রবিন কি এলো। এখন খেতে যাবি? হ্যাঁ, ব্যাটার উইকেট নিয়ে তাড়াতাড়ি মাঠে আয়। তুমি তো আসি, একটু দাঁড়া। বড় কাছে ছুটি দিয়ে যাই, গিয়ে ও একটা ঘরের মধ্যে ছিল, ওকে দেখিয়ে দেবে এই ঘরে আছে অরুণবাবু। আমি গেলাম, তো আপনার রাখা ছিল ওখানে, কাগজ নেই, ও একটা খাম ছিল প্রতি পুড়িয়ে এনে ছিল, পরে ছুটে করতে বলতে আমাকে দে, তুই গাছে দা, তো বলো অনেক ভালো হচ্ছে, কিন্তু গান করিস বলে দুজনে মিলে করে একটা পরের কোনো রোজগার নেই, স্বপ্ন আছে সে সিনেমা করবে ইত্যাদি করবে, এই স্বপ্ন। সেই স্বপ্ন নিয়ে প্রতিদিন দুপুরবেলা টিফিনের সময় আমাদের কাছে আসতেন। সেই পিএই সহ আমি আরো 2-3 জন আমাদের কলিগ, আমরা এক জায়গায় বসে বসে নানা রকম ওর স্বপ্ন শুনতাম। ভুবন সন্তান সিনেমা হয়নি, গল্প শুনতাম। এরকম বহু সিনেমার গল্প আমাদের কাছে শুনিয়েছে, আমরা শুনতাম। আর যাবার আমাদের টিফিন থেকে আগের দিন একজন টিফিন থেকে টিফিন খেত, আর যাবার সময় কারোর কাছ থেকে হয় আমার কাছে কোনদিন, নয় সবার কাছে কোনদিন, নয় মোকান্ডি, এক একজন 5 জন আমরা ছিলাম। মনীষ বলে ছিল, প্রত্যেক কাছে 10 টাকা করে টাকা ধার করে যেত, সেই টাকা কিন্তু আগে শোধ হয়। আমরা চাইনি, আমরা ধার নিয়েছি বলে দিইনি, ওর তখন দরকার নেই, চেয়েছে নিয়ে গেছে। কিন্তু অসম্ভব ভালো লোক, অসম্ভব, মানে এরকম মন, এত ভালো মানুষ আমার জীবনে খুব কম দেখেছি। আচ্ছা, আর তুমি হেমন্ত মুখোপাধ্যায়ের বলছি আমি হেমন্ত দার সঙ্গে আমার 1942 সালে দেওঘরেতে আলাপ। দেওঘরে আমাদের বাড়ি আছে 3খানা, রাজধানী ভবন, তার বাড়ির উল্টো দিকে রাইট কর্নারেতে শ্রীকুঞ্জ, রাধাকৃষ্ণ বলে দুটো বাড়ি আছে। সেই বাড়িতে 42 সালে কুইট ইন্ডিয়া, তারপর দ্বিতীয় মহাযুদ্ধের সময় কলকাতায় ইনভলভেশন হয়েছিল, সবাই চলে গেছিল। হেমন্ত মামাবাড়ির লোকেরা সঙ্গে হেমন্ত দেখলো, ওই রাধাকুঞ্জে ছিল আমার বাড়ি, দেওঘরে আমার বাড়ি উল্টো দিকে। সেইখানে আমার সঙ্গে হেমন্তর আলাপ হয় প্রথম দিন। হেমন্ত দা আমার থেকে 5-6 বছর বড় ছিল, আমি হেমন্ত দা বলতাম। হেমন্ত দা ঢাকুরিয়ার বাড়ি ছিল, রাস্তা থেকে সোজা সিঁড়ি উঠে গেছে হেমন্ত দার ঘরে, গান বাজনা ঘরটায়। সেই ঘরটাতে তোমার থাকতো, হেমন্ত থাকতো, গান বাজনা সব ব্যবস্থা ছিল। ওই রকম একদিন ওখানেতে আমাদের একটা ছুটির দিনেতে সন্ধ্যাবেলা গান বাজনা 11টা, এরকম 10টা-11টা গান বাজনা হচ্ছে। কিছু ছেলে আমরা আছি, কিছু মেয়েও আছে, আর তবুজি আছে, আর হেমন্তদা গান করছেন। এমন সময় একটি ছেলে এসে দরজায় সোজা দাঁড়ালো। তা আমার নোটিশ করলো, আমার চোখে ইশারা করে জিজ্ঞেস করলাম কী ব্যাপার। তো হেমন্তদাকে দেখি বলে ওনাকে দরকার। আমি তখন ইশারা করে বললো আপনি দাঁড়ান, ওই গানটা হয়ে যেত, আমার কথা হবে। তো গানটা হওয়ার পরে আমি হেমন্তদাকে বললাম নতুন প্রফেসর দ্বারা কথা বলতে এসছি। তাকে দেখলাম কি চিনি না, কী ব্যাপার। তো বলছে না আপনি চেনেন না, আমার নাম সলিল চৌধুরী, আমি শিলচর থেকে এসেছি। আমার বাবা চা বাগানের ডাক্তার না ম্যানেজার কি বলেছিল, সেই আমি সেখানে থাকি, সেখানে পড়াশোনা করি। তা আমি কবিতার উপরে শুরু করেছি, দুটো গানে কবিতার উপরে শুরু করেছি, আপনাকে যে গানটা গাওয়াবো সেই করেছি। দাদা, এই একজন দেখা করতে এসছে। আমি সলিল চৌধুরী। যেমন তো আমি একটা আধুনিক কবিতা থেকে সুর বসিয়ে গানে সুর দিয়েছি আর কি, যদি আপনি একটু গান খুব ভালো হয়। কবিতা আধুনিক আবার গান হয় নাকি? না না না, ওসব হবে না। আরে
দাদা সারা জীবন কি আপনি সুরকার আর গীতিকারদের গান দিয়ে যাবেন? একটা নতুনত্ব কিছু ট্রাই করবেন না? একটু দেখুন না, একটা নতুন কিছু দেখুন ট্রাই করে। এই তোমার না সব সময় দেখেছি সব কিছু তোমার বাড়াবাড়ি। আচ্ছা যাবো যাবো যাবো। ও, আসুন 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 দাদা এসছি। বলো। সুকান্ত ভট্টাচার্যের কবিতা, জ্বালাময় কবিতা। আমার বিশ্বাস গানটা যদি আপনি পরিবেশন করেন সমাজ এটাকে নেবে, যথেষ্ট গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা অর্জন করবে। দেখি আচ্ছা দেখি দেখি। কোথায় থাকা হয়? কোথায় থাকো? শিলচর। শিলচর। আচ্ছা শোনো, গান তো মনে হচ্ছে বেশ ভালোই, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি এই গানটা আমি নিজের মতো করে করবো। তোমাকে কিন্তু সেক্ষেত্রে বলো, তোমার থাকবে, তোমার সুরে নিশ্চয়ই অনেক ভাগই থাকবে, কিন্তু আমি নিজের মতো করে আমি জিনিসটা করতে চাই। তাই হোক। তাতে তুমি রাজি তো? রাজি। বেশ ঠিক আছে। আচ্ছা নমস্কার। আজকে আলাপ করে দিই রবীন মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র শ্রী বিশ্বজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি রবীন মুখোপাধ্যায় সম্বন্ধে কিছু বলবেন, যে কবে থেকে ঠিক ওনার এই লেখালেখির যাত্রা শুরু হলো, বা এই গল্প কবিতা যেগুলো তিনি রচনা করে চলেছেন দিনের পর দিন, তার একটা মোটামুটি একটা উদাহরণ বা সূত্রপাত কিভাবে হয়েছিল সেই সম্বন্ধে প্লিজ একটু বলুন। না, আমি তো ছোটবেলাতেই জন্ম থেকেই দেখছি যে বাবা লেখালেখি করেন বা চর্চা আছে এর উপরে। কেন আমার দাদুরও ছিল কবি চর্চা, বাড়িতে ছিল চর্চা। তো ন্যাচারালি আমার যেটা মনে হয় সেটা থেকেই বাবার এসেছে। তো সেই থেকে অনেকটাই দেখেছি এতে সমস্ত কিছু। তো দাদু ভাইকে আমি দেখেছি, মানে একটাই বলতে পারি তাকে, যে হারমোনিয়াম একবার বাজিয়েছিলেন আমাদের সামনে, তখন 84 বছর বয়স। আচ্ছা। তো আমাদের কাছে মনে হয়েছিল ওটা হারমোনিয়াম না পিয়ানো। বাহ। মানে এত অদ্ভুত ধরনের হাত প্লে হতো তার। আচ্ছা। তো সেইটা দেখেছি, বাড়িতে বরাবর দেখেছি। আর বাবার ব্যাপারে বলতে গেলে বাবাকে তো ছোট থেকেই দেখছি, যেটা বললাম। এবং আমার যতটুকুনি খেয়াল পড়ে বা জ্ঞান আমার যতটুকুনি মনে পড়ে, তাতে মোটামুটি 1975 সাল অব্দি বাবার সমস্ত রকমের কবিতা এবং লেখা আনন্দবাজার, দেশ পত্রিকা, যেগুলো তখন সমস্ত লিডিং ম্যাগাজিন ছিল পুজোর সময়, আচ্ছা আচ্ছা, সমস্ত কটা, জলসা, সমস্ত কটা পত্রিকাতে কিন্তু রেগুলার কোর্সে বেরোন ছিল। আচ্ছা, মানে বেরোতো পূজার সংখ্যায় তো মাস্ট। আচ্ছা। কারণ আমাদের বাড়ির থেকে এসে লোকে নিয়ে যেত কালেক্ট করে বাবার সমস্ত ওই পাণ্ডুলিপিটা, যেগুলো লেখা থাকতো আর সেইটা আমার খেয়াল আছে 1975 সাল অব্দি। যদিও তখন প্রচুর বয়স নয় আমার, কিন্তু আমার খেয়াল আছে। এবং বাড়িতে ধরুন অনেক গীতিকার সুরকার আসা যাওয়া করতো, অনেক বড় আজনকে মনে আছে, নামটা খেয়াল করতে পারছি না, হ্যাঁ এই কয়েকজনকে খেয়াল আছে। জটিলেশ্বর মুখার্জি, জটিলেশ্বর মুখার্জি বেসিক্যালি কোলে পিঠে মানুষ আমি। তো জটিল কাকাকে মনে আছে, সুশীল কাকাকে মনে আছে, সুশীল মল্লিক, এদেরকে মনে আছে, হ্যাঁ দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, এদেরকে দেখেছি আমি, যারা আসতো, আলোচনা করতো, বসতো বাবার সাথে। তো এই তো বাবার সেই লেখা এখনো চলছে। তবে হ্যাঁ, হয়তো আমার কাছে কিছু কিছু গান বা কিছু কিছু লেখা মনে হয়েছে মনোটনি, আবার কোনো জায়গায় হয়তো ঠিক, কোনো জায়গায় আজকালকার দিনের সুর হয়তো দিলে সেই ভাষাটা হয়তো অন্যভাবে হবে। সেই জায়গাগুলো ভ্যারি করে তো ম্যান টু ম্যান, নিশ্চয়ই। তো সেই ভ্যারিটা করে আমার কাছে। তবে হ্যাঁ, আজও লিখছেন, আগেও লিখতে দেখেছি, এখনো লিখছেন, এবং এইভাবেই তিনি লিখে এইভাবেই লিখে যাচ্ছেন। ঠিক আছে, খুব ভালো লাগলো। নমস্কার। নমস্কার। আচ্ছা নমস্কার। আমাদের প্রখ্যাত গীতিকার এবং সুরকার রবীন মুখোপাধ্যায়, তার কনিষ্ঠ পুত্র স্ত্রী, আপনার নামটা যদি বলেন। আমার নাম শর্মিলা মুখার্জি। শর্মিলা মুখার্জি। ওনাকে আমি জাস্ট একটি প্রশ্ন করব, যে আপনি যতদিন ধরে
আপনার বাবাকে দেখছেন, আপনার কি মনে হয়েছে যে উনি যে এই লেখার প্রতি ওনার যে এই আনুগত্য, ওনার যে নিষ্ঠা, এটার বিষয়ে আপনি যদি কিছু বলেন যে কিভাবে আপনার জিনিসটা ভালো লেগেছে, বা আপনি কিভাবে এটাকে ওনাকে উৎসাহিত করেছেন, বা আপনার কতটা ভালো লাগে, এটা যদি একটু করে বলেন। আমি খুব ছোট্ট বয়সে বিয়ে হয়ে আসি এই বাড়িতে। তো এখানে এই বাড়িতে তো গান বাজনার ভীষণ চল, যখন সম্বন্ধ হয়েছিল তখনই শুনেছিলাম। আমার বাপের বাড়িতে অতটা গান বাজনার চল নেই, কিন্তু এখানে যখন আসলাম গান বাজনা আমি খুবই ভালোবাসি, কিন্তু আমার সেইভাবে শেখা হয়ে ওঠেনি। তো এখানে যখন আসি দেখি বাবা সবসময় গান বাজনার মধ্যেই থাকে, ওনার সুর ওনার সারা শরীরের মধ্যে ঘুরে বেড়ায়, সবসময় ঈশ্বর প্রদত্ত, এটা তো সবার মধ্যে থাকে না ক্ষমতা। তো সেটা ভালো লাগতো, ভীষণই ভালো লাগতো। এবং উনিও চেয়েছিলেন আমাকে যে আমিও শিখি, কিন্তু মাস্টারমশাইও রেখেছিলেন আমার জন্য, কিন্তু হয়ে ওঠেনি আমার নানা কারণে। তো কিন্তু বাবার গান বাজনা যে উনি করেন, ওনার একটা, আমার বিয়ের পরে ওনার একটা গানের গোষ্ঠী তৈরি হয়, সেটা আনন্দধারা নাম। তো সেই গোষ্ঠীতে উনি ওনার অনেক প্রচুর লোকজন আসতো, গান বাজনা আমার ভীষণ। আর এমনিতে তো আমার বাড়ি হচ্ছে, আমাদের শ্বশুরবাড়ি তো সল্টলেক, এখানে চারপাশে মানে কোনো শুধু নির্জনতা, কিন্তু এই গান বাজনায় যেন বাড়িটা একদম গম গম করতো। তো আমার সেটা ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগতো। ওনার দলে দলে লোকজন আসতো, আমি চা যা খাবার দাবার যা করার সব করে দিতাম ওনাদের। আমি গান শুনতাম, দূর থেকে গান গাইছে, ওনাদের অনুষ্ঠানের প্রোগ্রাম হতো, খুব ভালো লাগতো। যাই হোক, বাবা প্রচন্ড ডিসিপ্লিন, আর ওনার কাছে আমি মানে এত মানে নিয়ম, টাইম কাকে বলে, সব কিছু টাইমে টাইমে সমস্ত কিছু, এটা তো সত্যি শেখার একেবারে। আর ওনার গান বাজনা তো আমি বাবাকে বলি আমি দোতলায় ওপরে চুনিয়ার কাজ করি, আমার ভীষণ ভালো লাগে বাবার গান, আমি মানে ভীষণ ভাবে। আর এই যে লেখে সকালে বিকেলে ঘুম থেকে ঘুমের মধ্যে লিখছে, বাথরুম করতে করতে ওনার লাইন মনে পড়ে গেল লিখলো, এটা তো মানে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছুই নাই, ভগবান দত্ত ব্যাপার ওনার মধ্যে। তো আমি খুব নিজেকে গর্বিত মনে করি যে আমি ওনার ছেলের বউ, ছোট ছেলের বউ, সেই হিসাবে আমিও ঈশ্বরকে মনে করি যে কিছু আশীর্বাদ, আমি কিছু ভালো কাজ করেছিলাম যে ওনার মতো শ্বশুর মশাই পেয়েছি, বন্ধু, বাবা, সব কিছুই উনি আমার কাছে। বাহ, শুনে খুব ভালো লাগলো। নমস্কার। আচ্ছা, এবারে আলাপ করে দিই দাদুর এক নাতনি, নাম কৃতিকা মুখোপাধ্যায়, তার একমাত্র নাতনি কৃতিকা মুখোপাধ্যায়ের সঙ্গে আমি আলাপ করে দিচ্ছি এবং জানতে চাইছি তার কাছে যে এই যে দাদু যে এই যে এত লেখার প্রতি আগ্রহ, বা এতদিন ধরে যে লিখে চলেছেন, সেইটা তার কতটা ভালো লাগে, এবং সেটা তার সম্বন্ধে তার ভেতরে কী ধরনের অনুপ্রেরণা যোগায়, এই ব্যাপারটি যদি কিছু বলেন। আমার নাম কৃতিকা মুখার্জি, আর আমার নামটাই দাদুর দেওয়া, কারণ আমি বাড়ির একমাত্র মেয়ে, একমাত্র নাতনি। তো দাদুর এটা ছিল যে আমার নাতনির একটা এমন নাম হবে যেটা পৃথিবীতে কারণ নেই। তো সেই নানান রকমের কালচার করে, ইস্টার্ন ল্যাঙ্গুয়েজ, ওয়েস্টার্ন কালচার সব মিলিয়ে কৃতিকা তৈরি হয়। আমি কোথাও একটা খুব প্রাউড ফিল করি যখন কেউ জিজ্ঞেস করেন, মানে নামটা জিজ্ঞেস করে নাম কি, বলি তার মানে কি সুন্দর নাম, কি মিষ্টি নাম বলে। তো আমি খুব মানে খুব প্রাউড, কোথাও একটা মনে করি যে আমি খুব ব্লেসড যে আমি এই বাড়িতে জন্মেছি, কারণ আমার অ্যানসেস্টার্সদেরকে নিয়ে আমি খুব প্রাউড। আমার দাদু ছিলেন জাস্টিস জানকীনাথ মুখার্জি, দাদুর বাবা ছিলেন মণিমোহন মুখার্জি, আমার দাদু রবীন্দ্রনাথ মুখার্জি গান বাজনা সাথে সাথে চাকরির জগতে, ব্যাংকের জগতে বিশাল পোস্টে উনি ছিলেন। হ্যাঁ, দাদুর গান বাজনার সাইডটা যদি আমি এখন ধরি, আমি মনে করি দাদুর এই 95 ইয়ার্সেও দাদু যে ফিট অ্যান্ড ফাইন, সেটা বিকজ এই ইনভলভমেন্টটার জন্য। ওনার এই যে স্কিন এত গ্লো করে, আমি এক সময় বলি কি খাও লুকিয়ে লুকিয়ে,
তো সেগুলো ওই লেখার থেকে ওই সবের থেকে আমি ফিল করি যে ওনার মধ্যে ইয়াং ভাইবটা এখনো রয়েছে। হ্যাঁ, নেগেটিভ পয়েন্টস থাকে, ডেফিনেটলি একটু ইগো আছে, সেটা আমার মধ্যে ভর্তি আছে দাদুর থেকে, কিন্তু ডিসিপ্লিন, খুব ব্যালেন্সড লাইফে ভীষণভাবে মানে কিভাবে লাইফে চলতে হয় নানানভাবে তার তার একটা ফিলোসফির অনেক বই আছে যেখানে উনি সেগুলোকে আমাদের পয়েন্ট আউট করেন যে লাইফ সাইকেল কিভাবে হওয়া উচিত, আর স্পেশালি আমাদের মতন জেনারেশনে যেটা ভীষণ ফাস্ট লাইফ, আমরা যে কিভাবে মানে আমরা তো কাজ নিয়েই চলছি না, কাজের মধ্যে আমাদের সোশ্যাল লাইফটা, ফ্যামিলি লাইফটা চলেই গেছে বলতে গেলে, জাস্ট ওই 14-15 ঘন্টা কাজ, তারপরে ওই যেটুকুনি সময় পাই মানে নিজস্ব লাইফ বা ফ্যামিলি লাইফটা উঠে গেল। দাদুর থেকে শিখি এগুলো, মানে আমার সাথে দাদুর এইরকম রিলেশন, দাদু আমাকে চোখে হারায়, মানে দিনে 5 মিনিটের জন্য হলেও আমাকে দাদুকে মুখটা দেখাতে হয়। এরকমও আছে যে দাদু মানে রেগুলারলি কিছু না কিছু লিখছে, আমাকে হয়তো যেহেতু এখন ওয়ার্ক ফ্রম হোম আমি কাজ করছি, দাদু আমাকে ফোন করে বললো তুমি কি খুব ব্যস্ত, আমার অবভিয়াসলি সেখানে আমি হ্যাঁ বলতে পারবো না, যদি আমার ঠিক আছে মিটিং আছে তুমি বলে দিই, না হলে আমাকে কিন্তু তখন কাজটা বন্ধ রেখে শুনতে হয়। আর ন্যাচারালি এখনকার দিনে তো আমরা অত তো ভাষাটা নিয়ে বা অত বুঝি না মানেটা, আমি প্রথমেই সারেন্ডার করে দিয়ে আমাকে মানেটা বুঝতে হবে, সো দ্যাট আমি বুঝতে পারি যে এত পেন দিয়ে জিনিসটাকে লিখছে সেটা যেন আমি বুঝতে পারি। তো ডেফিনেটলি খুব ভালো লাগে যে দাদু এখনো এই বয়সে লিখে যাচ্ছে, এত কন্ট্রিবিউট করছে। চাই কি জিনিসটা একটু প্রকাশ হোক, বা দাদুর যে ইচ্ছাটা, দাদুর যে নামটা হওয়া যেটা হওয়া উচিত ছিল আরো বেশি, সেটা যাতে আরো হয়। তো দাদুর নাতনি হিসেবে দাদুর যে দাদু তাহলে অনুপ্রেরণা কিছুটা জুগিয়েছে, এবং সেটা কি তার কোনো এফেক্ট হয়েছে? এফেক্ট হ্যাঁ, গানের দিক থেকে যদি বলি আমিও শিখতাম, কিন্তু নানান কারণে আমার একটু হেলথ প্রবলেমস হয়ে যেত ছোটবেলার সময়, তারপরে এখন কাজের চাপে পড়ার চাপে একটু ডিসকন্টিনিউড হয়ে যায়, বাট তাও মাঝে মাঝে হয়তো একটু করি, দাদু পেছনে দৌড়োয়, মা পেছনে দৌড়োয়, হারমোনিয়াম নিয়ে বস, কিন্তু হয়তো হয়ে ওঠে না। শুনে নমস্কার।